শরৎকাল মানে শুভ্র প্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতি কন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্র মিতার আদুরে হাতছানি। তার ডাকে যে সাড়া দিবে, সেই সাদা কাশফুলের শুভ্র মায়ায় জড়িয়ে যাবে আষ্টে পিষ্টে। তোহারা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়ে গেছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেই দিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন সেই দিন আর ফেরা হয়নি। তবে পরের দিন দুপুরেই ফেরার পথে রওনা দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই, সেই জন্য তাড়াহুড়ো করেই ফেরা। ঢাকায় এসে আবার সেই বাধা ধরা জীবন। গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজে যাওয়া, পড়াশোনার ব্যস্ততা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসেছে। কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পরই। বিকাল থেকেই প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙুলের চামড়া পুরো দেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডেটা অন করতেই টুং টাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2টো মেসেজ। ভ্রু কোচকাল তোহা। নিতান্তই কৌতূহল বশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেই দিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি পাঠিয়েছে। এইগুলো কখন তোলা হয়েছিল তোহার খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙুলের একটু জুম করে ছবিটা দেখল তোহা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটার সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেই দিকেই মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে স্বমহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসলো। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালী মেসেজগুলোই চোখ বোলালো। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিল তিহান ভাই, ওনাকে তুই বলে দিস পাঠিয়ে দিয়েছি, এবং তুই ছবিগুলো পেয়েও গিয়েছিস। শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসলো তোহা। লিখলো, আচ্ছা আপু, বলে দেব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘন্টা খানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সত্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোহা। লম্বা চুলের অগোছালো বেনি করা, গায়ে ওড়না বাতাসে উড়ছে। বৃষ্টির ছাট এসে পড়ছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলের কণাগুলোকে। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই। তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করলো। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণেই আবার ভাবলো, না, তিহান তো গাড়ি করেই আসবে। বৃষ্টি হওয়ায় বিশেষ সমস্যা হওয়ার তো কথা নয়। তবুও মাথা থেকে চিন্তাটা যাওয়ার খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করলো সে। প্রথম রিং হতেই কল কেটে গেল। হাসলো তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সব সময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনের টাকা শেষ না হয়। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করলো তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসলো। তোহা ঠিক বুঝতে পারল না। ঠোঁট উল্টিয়ে আবারও জিজ্ঞাসা করলো, হ্যালো, শুনছেন? এইবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসেই পড়েছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা আমতা করলো কিছুক্ষণ, বলল, না কিছু না, রাখছি আমি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে বলল, শোনো। ফোন কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকে বৃষ্টির অবিরাম শব্দ, যানবাহনের ক্রিং ক্রিং হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস।
নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা? নিয়ে আসবো? ফোনের এপাশেই চোখ খিচে বন্ধ করে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শিরদাঁড়াবে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে। আর এই তুমি ডাকটাই তো কখনো পুরানো ভাব আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর কাটে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন। বৃষ্টি বেড়ে যাচ্ছে বলেই খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তা দেখায় মনোযোগ স্থাপন করলো। 15 মিনিট যেতে না যেতেই একটা রিক্সা থামলো মেইন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার। রিক্সা থেকে কাক ভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ রঙের শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করলো। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভিতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভিতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এরই মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহাও আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান তখন মাত্রই সিঁড়ি বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহার তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু? আতিয়া তাকালো। তিহানকে চোখে পড়তেই আঁতকে উঠে বলল, এমা, এই রাতের বেলা এইভাবে ভিজেছিস কেন বাবা? ঠান্ডা লেগে যাবে তো, তুই গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতের অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামণি, গাড়ি নিয়ে বাবার কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওইদিকে রাস্তাঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। ফোন করেছিল, কাল সকালে পানি নামার আগে ফেরা হয়তো সম্ভব হবে না। বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তুই তাহলে কি করে কি করবি? আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি, ভিজেও গিয়েছিস। ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না। মুচকি হেসে উত্তর দিল তিহান। তোহা, তুই যা তো, ছেলেটাকে একটু গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেইবারেও তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে কথাটাগুলো বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়ল। বিনা বাক্য ব্যয় করে তিহানের কাছাকাছি গিয়ে দাঁড়াতেই দুর্বোধ্য হাসল তিহান। আতিয়ার উদ্দেশ্য করে বলল, একটু পরে ওকে পাঠিয়ে দিচ্ছি খালামণি। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভিতরে ঢুকে দরজা আটকে জুতো খুলতে নিলেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিস্কায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখলো। কাদা পানি লেগে আছে সেইগুলোতে। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো সে। দাঁতে দাঁত চেপে সেই দিকে তাকালো তোহা। মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে গিয়ে চুলোয় পানি গরম করতে বসিয়ে দিল। তিহান শাওয়ার নেবে এক্ষুনি। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝেই তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে কোনো জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পিঠানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়, চাদর ভিজে যাচ্ছে সেই দিকে কোনো খেয়ালই নেই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে তার দৃষ্টি নিচে নামালো। গুটি গুটি পায়ে দ্রুত এগিয়ে গিয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে কেন রেখেছেন? চাদরটা ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রি বিনে রাখলো সে। তিহান এক পলক তাকালো। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগ থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলেই হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান।
দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজা ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েছিলেন, তাই ভিজে গেছেন, তাই না? তিহান অমায়িক হাসল। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভিতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইল দরজার দিকে। চুলায় ফুটন্ত পানি টকবক করছে। আগুনের ভয়াবহ আঁচে রান্নাঘর ভ্যাপসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যেই। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুইটো কাপড়ের ছাপি দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে না, যা এখান থেকে। তোহা আবারও চেঁচিয়ে উঠল, দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলো তোহা। তার অপেক্ষার প্রহর আর বৃদ্ধি পাওয়ার আগেই ছিটকিনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন? তুই কাপড় দিয়ে ধরিসনি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহার চালাকিটা নিমিষেই বুঝে গেল সে। চোখের মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে ততক্ষণে। তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অব্দি সাদা টাওয়াল, পুরো গা তার ভেজা। টুপ টুপ করে পানি গড়াচ্ছে। সেই দিকে তাকিয়ে থাকার সাহস তোহার নেই। সে মাথা নিচু করেই তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা 2 কদম ওয়াশরুমের ভিতরে বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময় কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎই আচরণের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, দরজাটা আটকালেন কেন? তিহান আগালো। একটু একটু করে প্রায় অনেকটা কাছে গেল, তবে অবশ্যই অনেকটা বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লেগেছে তাই না? তোহা নির্বাক। তার স্থির দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহা কাঁপছে। তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মনটাও বোধহয় কাঁপছে। ভেতরে ভেতরে সে মানুষটা ভীষণভাবে কাঁপছে। এই লোক তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কিভাবে? ভাবতে ভাবতেই তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহানের চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টিজোড়া তোহার মুখের প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মোহাচ্ছন্ন ঘোরের মাঝে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঁচিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপ। এই এক বাক্যর ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক গিলে শুকনো গলাটা ভেজালো সে। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভিতরে। প্রেমিকের প্রশংসার তেজে সব শুকিয়ে খাকা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় নিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করে বলল, যেতে দিন না প্লিজ। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের। তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটুও। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতা ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধহয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই এক ছুট্টে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে, খালামণি সমস্যা হবে না। তিহানের কথাটাকেই ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটনির বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মেলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতে সেগুলো বের করলো তোহা। গরম করার জন্য চুলায় চড়িয়ে দিয়ে আবারও ফ্রিজ করলো।
দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের চা স্টোভের চুলা বিধায় এখনো দুটো খালি আছে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটলো সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখলো টেবিলে। কাজের মাঝে সে ফুচকার প্লেটটাও খালি করে ফেলেছে। কাজ শেষ করে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারেই অগোছালো। সেন্টার টেবিলের কাগজে ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ছাড়া হয়নি। চাদর কুঁচকে আছে। যদিও সবসময় এই ঘরটা খুব শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ আর অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন রয়েছে। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে। সেই জন্য হয়তো টেবিল ভর্তি কাগজপত্রের আলু থালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তেই বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল, তুই এখনো যাসনি? খালামণি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথার এলোমেলো ওড়নাটা টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথেই আছি। তিহান হাসল। টাওয়েলটা দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহার সোজা সাপটা উত্তরে আবারও হাসল তিহান। চুল মোছা শেষে টাওয়ালটা সোফার পিঠে ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল, রাতের খাবার খাবেন না? খাবো। গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবল তিহান। তারপর বলল, না থাক, রান্নাঘরে গরম। তুই বরং এখানেই বস। তোহা তাকালো না। তিহানের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার। চুপচাপ গিয়ে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়। ডাল দিয়ে ডিম ভাজার এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় একপাশে কেটে রাখা লেবুর দিকে। আতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি। আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়। কাট কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়। মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান। তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশের চেয়ারে টেনে বসে রয়েছে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলো কিভাবে? কোন ব্যাপারটা? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞাসা করে তিহান। তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে। উত্তর দেয়, নানা শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি। বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই, তখন সবাইকে জানানো হয়। খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি, তখন খালু নিজেই আমাকে ফোন দেয়। মানে, আমার ফোনটা তো নষ্ট ছিল তখন, তাই দুর্জোর ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তিনি। হুট করেই দেয় সেদিন আংটি পরানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি। হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থা ওনারাই সব করেছেন, বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতেই সে ফট ফট প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকাই তিহানের বাহুর নিচ দিয়ে ঢুকে গিয়ে বুকে মাথা রাখে। দুই হাতে তিহানকে জড়িয়ে ধরে। বাচ্চা সুলভ কণ্ঠে সে বলে, আমি একটু থাকি এখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলে সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তো আস্তে করে বলল,
দরজাটা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়, ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পরছে। তিহান পাশে গিয়ে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজার লক ঘোরাতে নিলেই তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে তোহার দুই হাতের আঙুলের অগ্রভাগ ধরে চোখের সামনে তার তালুটা মেলে একে একে দুই হাতের তালুর মাঝখানটায় খুব নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহবিষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদরে হাত দুটোকে এত কষ্ট দেওয়ার জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে এই প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়।